তাহলে আজকে আমরা পড়বো কনজাংশন। কনজাংশনে কি পড়বো আজকে? বেসিকটা। নেক্সট দিন পড়বো কম্পারেটিভ কনসেপ্ট। ঠিক আছে, আজকে পড়বো বেসিক কনসেপ্ট। তো চলো, আমাদেরকে প্রথমে জানতে হবে হোয়াট ইজ কনজাংশন। তোরা কনজাংশন সম্পর্কে কি জানিস আমাকে একটু বল, কেউ যদি জানিস। সঞ্জিতা বা সুতপা বা মৌসুমী বা জয় বা সুয়ানি, ঠিক আছে, তোরা কনজাংশন সম্পর্কে কি জানিস বল। এটা কনজাংশন মানে দুটো সেন্টেন্সকে জয়েন করা। বা ভেরি গুড। আর করে। আর কেউ কিছু? চলো লেখো। যে ওয়ার্ড দুটি বা তার বেশি ওয়ার্ড বা ফ্রেজ বা সেন্টেন্সকে যুক্ত করে, আচ্ছা, সেন্টেন্সকে যুক্ত করে তাকে কনজাংশন বলে। যেমন আমরা নেব ফায়ার অ্যান্ড ওয়াটার ডু নট এগ্রি। তাহলে এখানে আমরা যে অ্যান্ডটাকে পেলাম, কি করলো? ফায়ার একটা ওয়ার্ড, ওয়াটার একটা ওয়ার্ড, দুটো ওয়ার্ডকে যুক্ত করলো। আচ্ছা, আমি এখানে একটু বলে রাখি, আমার ভাইটার নামটা কি যেন ভুলে যাচ্ছি। মেন্সের মেন্স ভাই, তোমার নামটা বলো একটু। তন্ময় স্যার। তন্ময়, তন্ময়। আচ্ছা, তোমাকে আমি একটা সেট পাঠাচ্ছি, করো কেমন। আচ্ছা স্যার। এদের এটা পড়ানো হয়ে গেলে তারপর তোমারটা সলভ করবো। আচ্ছা স্যার। হুম আচ্ছা স্যার। হুম হুম। দেখো পেয়েছো স্যার, কিনা। হ্যাঁ বলো। হ্যাঁ, না স্যার পেয়েছি আমি স্যার। অফ। হ্যাঁ বলো বলো, কে কি বলছো বলো। না স্যার, আমি ভেবেছি কোথাও কিছু হয়েছে, নেটওয়ার্ক প্রবলেম। না না, আমি এই সেটটা পাঠাচ্ছিলাম তন্ময়কে। তো চলো, এটা আমরা কি পেলাম? দুটো ওয়ার্ডকে যুক্ত করছে, তাই তো। আবার ধরো বলা হলো অ্যাট ওয়ার্ক অর অ্যাট প্লে, কুনাল অলওয়েজ ডাজ হিজ বেস্ট। তাহলে এই জায়গাটায় আমরা কাকে কাকে কিভাবে জয়েন হচ্ছে এটা দেখো। এখানে আমরা কনজাংশন কিভাবে পাচ্ছি, না আমরা দেখতে পাচ্ছি প্রথম আছে অ্যাট ওয়ার্ক, এটা একটা ফ্রেজ। আবার অ্যাট প্লে, এটাও একটা ফ্রেজ। এই দুটো ফ্রেজকে কে জয়েন করছে? অর। তাহলে শুধুমাত্র দুটো ওয়ার্ড না, দুটো ফ্রেজকেও যুক্ত করে কে? কনজাংশন। কারণ আমার এখানে ডেফিনিশনে কি বলা আছে, না যে ওয়ার্ড দুটি বা তার বেশি ওয়ার্ড বা ফ্রেজ বা সেন্টেন্সকে যুক্ত করে তাকে বলে কনজাংশন। ইজ ইট ক্লিয়ার অর নট? বোঝাতে পেরেছি না পারিনি? কারো সারা নেই। হ্যাঁ স্যার। আবার ধরো আমরা বলি, যদি সেন্টেন্স যুক্ত যদি বলি তাহলে কি হবে, না আমরা বললাম তোমার সামার ইজ হট বাট উইন্টার ইজ কোল্ড। তাহলে কি পাচ্ছি এখানে, না সামার ইজ হট,
সামার ইজ হট, এটা একটা সেন্টেন্স, তাই তো, এটা একটা সেন্টেন্স। আবার দেখো, উইন্টার ইজ কোল্ড, এটাও একটা সেন্টেন্স। তাহলে এই দুটো সেন্টেন্সকে যুক্ত করছে কে? বাট। তাহলে শুধুমাত্র শুধুমাত্র দুটো সেন্টেন্সকে যুক্ত করলেই কিন্তু কনজাংশন হয় না। কি বললাম? শুধুমাত্র দুটো কনজাংশনকে যুক্ত করলেই কিন্তু, সরি, দুটো সেন্টেন্সকে যুক্ত করলেই কনজাংশন বলে না, দুটো ফ্রেজকেও যুক্ত করতে পারে, আবার দুটো ওয়ার্ডকেও যুক্ত করতে পারে, বা শুধু দুটো না, দুইয়ের বেশি, দুই বা ততোধিক। বোঝাতে পারলাম না? ক্লিয়ার হয়েছে না হয়নি? কনজাংশন যে টার্ম, কনজাংশনের যে ডেফিনিশন, এটা বোঝাতে পেরেছি না পারিনি একটু বল। হ্যাঁ স্যার। আমি শুনতে পাচ্ছি না, হ্যাঁ বা না বলো তোমরা। হ্যাঁ স্যার। ওকে, লেখা হয়েছে, এটা মুছবো। হ্যাঁ স্যার। সবার হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। ভালো করে বুঝবে, এই কনজাংশনের উপর দাঁড়িয়ে আছে কিন্তু ক্লজ জয়েনিং। কনজাংশন যে বুঝতে পারবে তার কাছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, যেখানে আমাদের কম্পারেটিভ কনসেপ্ট, কোনোদিনও আটকাবে না, মানে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। এবার আমরা যাব ক্লাসিফিকেশন। কনজাংশনকে প্রধানত দুভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। কোঅর্ডিনেটিং কনজাংশন। আর একটা পাবো সাবঅর্ডিনেটিং কনজাংশন। এবার আমাদিকে জানতে হবে যে কোঅর্ডিনেটিং কনজাংশন কাকে বলে বা সাবঅর্ডিনেটিং কনজাংশন কাকে। ইজ ইট ক্লিয়ার অর নট? হ্যাঁ স্যার। ভেরি গুড। এবার আমরা প্রথমে যাব কোঅর্ডিনেটিং কনজাংশন। এটা আশা করছি লেখা হয়ে গেছে। এবার আমরা হেডিং করব কোঅর্ডিনেটিং কনজাংশন। কোঅর্ডিনেটিং কনজাংশন কি না? যে কনজাংশন দুই বা ততোধিক সমান স্তরের, এটা মাথায় রাখতে হবে, এই জায়গাটা ফ্যাক্ট, সমান স্তরের ওয়ার্ড, ফ্রেজ বা সেন্টেন্সকে যুক্ত করে তাকে কোঅর্ডিনেটিং কনজাংশন বলা হয়। এবার এটা মনে রাখার কি ব্যাপার, যদি আমরা কোঅর্ডিনেটিং এর দিকে তাকাই, এই জায়গাটা যদি আমরা তুলে নিই তাহলে পেয়ে যাব। ধরো আমি এখানটা লিখছি কোঅর্ডিনেট। কোঅর্ডিনেট মানে কি জানো? কোঅর্ডিনেট কথার অর্থ হচ্ছে অফ ইকুয়াল র্যাঙ্ক। তাহলে ইকুয়াল র্যাঙ্ক মানে কি? সমান স্তর। তাহলে কোঅর্ডিনেট মানে কি? মানে যে সেন্টেন্স দুটোকে বা যে ওয়ার্ড দুটোকে বা যে ফ্রেজ দুটোকে যুক্ত করবে, দুটো ইকুয়াল র্যাঙ্কের হবে, দুটো সমান স্তরের হবে। ইজ ইট ক্লিয়ার অর নট? মাথায় স্যার। ঢুকেছে না ঢোকেনি? হ্যাঁ স্যার। ধরো আমি বললাম, কিরম ব্যাপারটা বুঝে নাও, রাম অ্যান্ড সাম আর ফ্রেন্ডস। এটাকে আমরা কোঅর্ডিনেটিং কনজাংশন কেন বলছি? কারণ রামও মানুষ, শ্যামও পার্সন। ইজ ইট ক্লিয়ার অর নট?
ইজ ইট ক্লিয়ার অর নট? এই জন্য এটাকে আমরা বলছি কোঅর্ডিনেট, মানে Yes, sir. ইকুয়াল র্যাঙ্ক। আবার ধরো বলি, রাম ইজ হ্যাপি বাট স্যাম ইজ স্যাড। তাহলে দেখো, রাম পার্সন, এটাও পার্সন, হ্যাপিটা কি একটা কোয়ালিটি, তাই তো? স্যাড হচ্ছে একটা কোয়ালিটি। তাহলে যতক্ষণ ইকুয়াল র্যাঙ্কের যে ওয়ার্ড, যা ফ্রেজ বা সেন্টেন্সকে যুক্ত করবে, তখন সেই জন্য আমরা বলছি কোঅর্ডিনেটিং কনজাংশন। ইজ ইট ক্লিয়ার অর নট? মাথায় ঢুকেছে না ঢোকেনি? হ্যাঁ স্যার, ক্লিয়ার। প্রত্যেকের লেখা হয়েছে না হয়নি? Yes, sir. এবার এদের আবার মানে এই কোঅর্ডিনেটিং কনজাংশনকে আবার 4 ভাগে ভাগ করা হয়। এটা লেখা হয়েছে নাকি বলো, মুছে আমি ওটাই যাবো। হ্যাঁ স্যার, হয়ে গেছে। হয়ে গেছে, গুড। তাহলে কোঅর্ডিনেটিং কনজাংশনকে চার ভাগে ভাগ করা হয়। সেগুলো কি কি? না, নাম্বার 1 আমরা পাবো কামিউলেটিভ অর কাপিউলেটিভ। কামিউলেটিভ অর কাপিউলেটিভ, বাংলায় বলা হয় সংযোজক। নাম্বার 2 পাবো অ্যাডভার্সেটিভ, বাংলায় বলা হয় বিপরীতার্থক বা বিপরীত ভাব প্রকাশক। বিপরীত ভাব প্রকাশক বা বিপরীতার্থক। নাম্বার 3 অল্টারনেটিভ, বিকল্প সূচক। নাম্বার 4 ইলাটিভ, বাংলায় বলা হয় সিদ্ধান্ত সূচক। তাহলে কোঅর্ডিনেটিং কনজাংশনের 4টে পার্ট বোঝা গেছে না বোঝা যায়নি? Yes, sir. এবার আমাকে জানতে হবে কমিউলেটিভ অর কাপিউলেটিভ কনজাংশন কাকে বলে এবং এরা কে কে। এবার আমরা আসব নাম্বার 1 কামিউলেটিভ অর কাপিউলেটিভ কনজাংশন। যে কনজাংশন সমধর্মী বা সমার্থক দুটি ওয়ার্ড, ফ্রেজ বা সেন্টেন্সকে যুক্ত করে তাকে
cumulative or copulative conjunction বলে। ঠিক আছে, কে কে আছে এটা জানতে হবে। এর মধ্যে আছে and, both and, as well as, not only but also, no less than, etc. ধরো এই জায়গাটা ভালো করে বুঝতে হবে। অ্যান্ড মানে কি এবং, বোথ অ্যান্ড মানে কি এটা এবং আরো, অ্যাজ ওয়েল অ্যাজ মানেও তাই এবং এর মতনই বোঝায়, নট অনলি বাট অলসো মানে শুধু এটাও নয় তার সঙ্গে আরো এটাও, নো লেস দ্যান মানে এর থেকে কম কিছু নয়, এর থেকে বেশিও হতে পারে। তাহলে এই যে বিষয়গুলো এরা কি করে, এরা যাদেরকে যুক্ত করছে, অর্থাৎ ধরো দুটো ওয়ার্ডকে যদি যুক্ত করে তারা কিন্তু প্রায় একই অর্থের বা একই ধর্মের, মানে একই বৈশিষ্ট্য যুক্ত। আবার অ্যাজ ওয়েল অ্যাজ বা নট অনলি বাট অলসো বা বোথ অ্যান্ড, এরা কাদিকে যুক্ত করবে? দুটো কি বিপরীত অর্থযুক্ত ওয়ার্ডকে বা ফ্রেজকে বা ক্লজকে যুক্ত করতে পারবে কি? পারবে না। তাহলে কাদিকে যুক্ত করতে পারবে না? সমার্থক বা সমধর্মী। কি রকম কেসটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। না ধরো বলা হলো, আমি ধরো বললাম রাম ড্যাশ সাম ইজ, সরি, আর স্টুডেন্টস। আবার বললাম রাম ইজ এ বয় ড্যাশ সাম ইজ আ সিঙ্গার। সরি, এটা একটু ভুল দেওয়া হলো, সীতা ইজ এ গার্ল। বলো রাম ড্যাশ সাম আর স্টুডেন্ট, ওটাতে আমরা কোন কাকে নেব? আর রাম ইজ এ বয় ড্যাশ সীতা ইজ এ গার্ল, এটাতে আমরা কোনটা? এটা বলো, তাহলে এর মধ্যেই কিন্তু আমি তোমাদেরকে পুরো বিষয়টাকে বুঝিয়ে দিতে পারবো। একটু অ্যান্সারটা বলো। প্রথমটার ক্ষেত্রে আমরা কাকে বসাবো, দ্বিতীয়টার ক্ষেত্রে আমরা কোন কনজাংশনটাকে বসাবো? অ্যান্ড হবে। হ্যাঁ বলো, রাম অ্যান্ড সাম করবো, তাই তো? হুম। কিন্তু দ্বিতীয়টার ক্ষেত্রে কি অ্যান্ড করতে পারবো? বাট কি হবে বলো বলো বলো? বাট হবে। বাট হবে। এবার দেখো এই জায়গাটা ভালো করবি, খুব বেসিক জিনিসটা মাথায় রাখো, তাহলে কম্পিটিটিভ কনসেপ্টে খুব একটা চাপ হবে না। কারণ এখানে তোমরা যদি কনসেপ্টটা ধরতে পারো, রুটটা ধরতে পারো, ওখানে গিয়ে চাপ হবে না। মানে কনজাংশনের ক্ষেত্রে বেসিকটাই হচ্ছে মেন। দেখো রাম আর শ্যাম দুটো ব্যক্তি আছে, এখানেও কিন্তু রাম আর সীতা দুজনেই কিন্তু ব্যক্তি, বাট এদিকে খেয়াল করো, এদিকে খেয়াল করো, এরা দুজনেই কিন্তু সেম মানে সমধর্মী, দুজনেই কিন্তু স্টুডেন্ট, তাই না? ইজ ইট ক্লিয়ার অর নট? বোঝাতে পারলাম না? পারলাম না? কেন এখানটা এন্ড করলাম? কেন এখানটা এন্ড করলাম? কারণ হচ্ছে রাম এবং শ্যাম এরা দুজনেই যেহেতু একই সমধর্মী, দুজনেই হচ্ছে স্টুডেন্ট। ইজ ইট ক্লিয়ার? আর উত্তর নেই, হ্যাঁ কি না? हाँ सर। পরেরটায় দেখো কেন বাদ দিচ্ছি, কারণ রাম শ্যাম দুজনে রাম সীতা দুজনে কিন্তু পার্সন, বাট পার্থক্যটা কোথায়? না রাম হচ্ছে বয়, সীতা হচ্ছে গার্ল, তাহলে দুটো অপোজিট জিনিস পাচ্ছি, তাই না? তাহলে আমরা কমিউলেটিভ আর কপুলেটিভ কনজাংশন কাকে বলছি, কেন বলছি? কারণ তারা যখন সমধর্মী বা সমার্থক দুটো ওয়ার্ড বা দুটো ফ্রেজ বা দুটো ক্লজ বা দুটো সেন্টেন্সকে যুক্ত করবে, তাকে আমরা বলবো কমিউলেটিভ আর কপুলেটিভ কনজাংশন। ইজ ইট ক্লিয়ার অর নট? যখন এটা বাট চলে যাব তখন কিন্তু আর এটা কমিউলেটিভ বা কপুলেটিভ কনজাংশন নয়। তাহলে কমিউলেটিভ আর কপুলেটিভ কাকে বলে বোঝা গেছে না বোঝা যায়নি? হ্যাঁ কি না উত্তর দেবে তো? হ্যাঁ স্যার, Yes. বুঝতে পেরেছি। প্রত্যেকের ক্লিয়ার লেখা হয়েছে? हाँ सर।
নেক্সট নাম্বার 2 কি বলেছিলাম? অ্যাডভার্সেটিভ কনজাংশন। অ্যাডভার্সেটিভ কনজাংশন কিনা যে কনজাংশন দুটি বিপরীত ধর্মী ওয়ার্ড, ফ্রেজ বা সেন্টেন্সকে যুক্ত করে তাকে অ্যাডভার্সেটিভ কনজাংশন বলে। কে কে আছে এর মধ্যে? না, এর মধ্যে আছে যেমন বাট, only, whereas, nevertheless, on the contrary, however, still, yet, etc. ধরো বলা হলো রাম studied hard, but he could not pass the exam. এবার কেন এটাকে অ্যাডভার্সেটিভ বলছি? কারণ বিপরীত ধর্মী, মানে যে দুটো ফ্রেজ বা যে দুটো ক্লজ বা যে দুটো ওয়ার্ড থাকবে একে অপরের বিপরীত। ইজ ইট ক্লিয়ার অর নট? তাহলে দেখো, রাম স্টাডিড হার্ড, রাম কঠোর পরিশ্রম করছে। তাহলে যদি কঠোর পড়াশোনা করে তাহলে তার পাস করার কথা, কিন্তু তার দ্বিতীয়টি কি বলছে? হি কুড নট পাস দ্য এক্সাম। তাহলে যেহেতু একে অপরের বিপরীত, তাহলে এর মাঝে আমাকে অ্যাডভার্সেটিভ কনজাংশন, মানে এই যে ব্যাটকে ইউজ করলাম, যেহেতু এখানে দুটো বিপরীত ধর্মী মানে সেন্টেন্সকে যুক্ত করছে, তাই এটাকে আমরা বলছি অ্যাডভার্সেটিভ কনজাংশন। ইজ ইট ক্লিয়ার অর নট? বোঝা গেছে না বোঝা যায়নি? Yes, sir. হ্যাঁ স্যার। Yes, sir. হয়েছে লেখা? মুছবো? স্যার 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 প্রথম যে কিউমুলেটিভ বা কোপুলেটিভ যেটা স্যার বললেন কনজাংশনের রেসপেক্টে, ওখানে সমধর্মী বা সমার্থক বলেছেন স্যার। হ্যাঁ হ্যাঁ তাহলে হ্যাঁ সেকেন্ড যে এক্সাম্পলটা দিয়েছেন, যেটা রাম ইজ আ বয় বাট সীতা ইজ আ গার্ল, তাহলে হ্যাঁ। সেটা তো ওটার এক্সাম্পল না। না, ওটা এক্সাম্পল না, মানে দুটো পার্থক্য বোঝাতে গিয়ে ওটা আমি নিলাম আচ্ছা এক্সট্রা। ঠিক আছে? আচ্ছা আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। মানে হ্যাঁ ওটা হ্যাঁ হচ্ছে স্যার, ঠিক আছে। অ্যাডভার্সেটিভ। ওই যে বললাম রাম ইজ এ গার্ল বাট সীতা, রাম ইজ এ বয় বাট সীতা ইজ এ গার্ল, তার মানে কি বয়ের বিপরীত হচ্ছে হুম। গার্ল। হ্যাঁ হ্যাঁ স্যার। তাহলে যখনই বিপরীত ধর্মী দুটো ক্লজকে বা দুটো সেন্টেন্সকে যুক্ত করবে যে কনজাংশন, তাকে আমরা বলবো অ্যাডভার্সেটিভ। আর কপুলেটিভ ঠিক বা আছে স্যার। কামুলেটিভ কি? সমধর্মী। ইজ ইট হ্যাঁ ক্লিয়ার হ্যাঁ অর স্যার। নট? মানে এই যে কনসেপ্ট, এই কনসেপ্ট গুলো রাখো, যে সেম মিনিং হলে কে পড়ছে? না কামুলেটিভ বা কাপুলেটিভ। ওর আন্ডারে কে কে পড়ছে? অ্যান্ড পড়ছে, অ্যাজ ওয়েল অ্যাজ পড়ছে, নট অনলি বাট হুম। অলসো পড়ছে, বোথ অ্যান্ড পড়ছে, এগুলো সব পড়ছে। ইজ ইট ক্লিয়ার অর নট? হ্যাঁ স্যার, আবার ক্লিয়ার স্যার। হয়ে গেলে কি হয়ে যাচ্ছে? অ্যাডভার্সেটিভ। অ্যাডভার্সেটিভের আন্ডারে কোন হুম। কনজাংশন গুলো পড়ছে? না বাট, অনলি, হোয়ারএস, নেভারদিলেস, অন দ্য কন্ট্রারি, হাউএভার, স্টিল, ইয়েট, এগুলো। তার মানে কি আমাদের পরীক্ষার খাতায় কি কোশ্চেন দেয়? পরীক্ষার খাতায় দেয় রাম স্টাডিড আর ড্যাশ, হি কুড নট পাস দ্য এক্সাম। দিয়ে এই হুম। ড্যাশের জন্য 4টে অপশন দিয়ে দেয়, তাই তো?
ডাব্লিউবিসিএস হ্যাঁ স্যার। প্রিলিমস সামারি থেকে এইভাবেই কোশ্চেন গুলো আসে। তাহলে এখানে যদি আমরা সে বিপরীতার্থক অর্থটা বুঝতে পারি, তাহলে আমার কাছে কোনো ব্যাপারই নেই কোন কনজাংশনটা নেব। ইজ ইট ক্লিয়ার অর নট? হ্যাঁ, ক্লিয়ার স্যার। ওকে, লেখা হয়েছে মুছবো? হ্যাঁ স্যার। নেক্সট, অল্টারনেটিভ কনজাংশন। অল্টারনেটিভ কনজাংশন, যে কনজাংশন দুই বা ততোধিক বিকল্প সূচক ওয়ার্ড, ফ্রেজ বা সেন্টেন্সকে যুক্ত করে তাকে অল্টারনেটিভ কনজাংশন বলে। হয়েছে? তার মানে কি, একটার বিকল্প অন্যটা বা অন্যটার বিকল্প এটা। এই ধরনের যখন অপশনাল কোনো বিষয় থাকবে, সেক্ষেত্রে আমরা সেই ধরনের ওয়ার্ডগুলোকে বা সেই ধরনের ফ্রেজগুলোকে বা সেই ধরনের সেন্টেন্সগুলোকে যে কনজাংশন দিয়ে যুক্ত করব, সেটাকে আমরা বলছি অল্টারনেটিভ কনজাংশন। কে কে আছে? যেমন অর, আইদার অর, নর, নাইদার নর, এলস, আদারওয়াইজ, এটসেট্রা। এবার দেখো আমি এক্সাম্পল দিচ্ছি, তাহলেই বুঝতে পারবে। মেক হেস্ট or you will be late। বলছে মেক হেস্ট মানে তাড়াতাড়ি করো, তুমি লেট হয়ে যাবে। তাহলে হয় তাড়াতাড়ি করো, নয়। তাহলে এই যে অপশন, একটার অপশন আর একটা মানে অপশনাল মানে বিকল্প। যখন আমরা এইরকম কোনো বিকল্প কিছু পাবো, দুটো ফ্রেজ একটার সঙ্গে আর একটার বিকল্প যখন পাবো, তখন আমাদেরকে কি করতে হবে না, অল্টারনেটিভ কনজাংশন ইউজ করতে হবে। বোঝা গেছে না বোঝা যায়নি? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার, বুঝতে পারি। লেখা হয়েছে মুছবো? স্যার। Yes, sir. আচ্ছা তন্ময় ভাই, তুমি মিটিং এ আছো? তোমার লেখা হয়ে গেছে? লিখছি স্যার। আচ্ছা, ওকে ওকে, ট্রাই। নাম্বার 4, ইলাটিভ। যে কনজাংশন দ্বারা
একটি বিবৃতি থেকে অপর একটি বিবৃতি, কার কার মাইক অন আছে একটু অফ করে দেবে, কার মাইক অন আছে একটু অফ করে দেবে। অপর একটি বিবৃতিকে সিদ্ধান্ত রূপে গ্রহণ করা হয় তাকে রিলেটিভ কনজাংশন বলে। কে কে আছে এর মধ্যে? যেমন সো, therefore, then, for, আমি এবার এক্সাম্পল নেব। It is raining, so the air is cool now. এবার আমাকে বলো তো এখানে কি সিদ্ধান্ত বা কি স্টেটমেন্ট, তার সিদ্ধান্ত কি কি বুঝলে এটা আমাকে একটু বুঝিয়ে বলো। Is it clear or not? লেখা হয়েছে, হ্যাঁ স্যার। জিনিসটা বুঝতে পেরেছো না পারবে? এবার আমাকে বলো, আমি তো তোমাদেরকে ছড়ে দিয়েছি প্রশ্ন, যে কেন এটাকে আমরা ইলাটিভ বা সিদ্ধান্ত সূচক বলছি, মানে কোন বিবৃতিটা থেকে আমরা কি সিদ্ধান্ত পাচ্ছি বলো। এখানে বক্তব্যটা কি, মানে এটা সেই স্টেটমেন্ট অ্যাজাম্পশনের মতো, স্টেটমেন্টটা কি আছে, বক্তব্যটা কি আছে, তার থেকে আমরা কি অ্যাজাম করছি বলো। স্যার ইট ইজ রেনিং বলেছে, মানে ওটা প্রথম বিবৃতি, হুম তার থেকে আমরা সিদ্ধান্তে আসছি যে হুম বৃষ্টি হওয়ার কারণে দ্য ইয়ার ইজ কুল। বাহ, তাহলে কারণ বা ফল, তার মানে এটা কি, কোনো একটা জিনিস ঘটছে তার কারণ এটা, বা এই কারণে এই জিনিসটা ঘটছে। তাহলে একটা বিবৃতি থেকে যখন অন্য একটা বিবৃতিকে আমরা সিদ্ধান্ত রূপে দিচ্ছি এবং সেই ধরনের দুটো সেন্টেন্সকে যুক্ত করছে যে কনজাংশন, সেই কনজাংশন গুলোকে আমরা বলছি ইলাটিভ কনজাংশন। ইজ ইট ক্লিয়ার অর নট? Yes. ক্লিয়ার প্রত্যেকের? হ্যাঁ স্যার। এই গেল তোমাদের কোঅর্ডিনেটিং কনজাংশন। এবার আমরা যাব সাবঅর্ডিনেটিং কনজাংশন। এটা লেখা হয়েছে, মুছবো? হ্যাঁ স্যার। ভেরি গুড।
সাবঅর্ডিনেটিং কনজাংশন কাকে বলে? না, যে ওয়ার্ড সরি এখানে ওয়ার্ড বা কনজাংশন, যে কনজাংশন প্রিন্সিপাল ক্লজের সঙ্গে সাবঅর্ডিনেট ক্লজকে যুক্ত করে, প্রিন্সিপাল ক্লজের সঙ্গে সাবঅর্ডিনেট ক্লজকে যুক্ত করে তাকে সাবঅর্ডিনেটিং কনজাংশন বলে। সাবঅর্ডিনেটিং কনজাংশন বলে। যেমন ধরো আমি বললাম উই ইট দ্যাট উই মে লিভ। এখানে বলেছে উই ইট আমরা খাই, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। কেন প্রিন্সিপাল ক্লজ বা স্বাধীন বাক্যাংশ কেন বলছি বা প্রধান বাক্যাংশ কেন বলছি? কারোর উপর ডিপেন্ড করে না। উই ইট আমরা খাই, দ্যাট উই মে লিভ যাতে আমরা বাঁচি। তাহলে দ্যাট উই মে লিভ এটা যদি আমরা বলি বাক্যের অর্থ কিন্তু সম্পূর্ণ হচ্ছে যাতে করে আমরা বাঁচি। তাহলে কি করে আমরা বাঁচি? খাওয়ার জন্য। তাহলে এই দ্যাট মে লিভ এটা কি করছে না উই ইটের উপর ডিপেন্ড করে বসে আছে, এর উপর নির্ভর করে বসে আছে, তাই এটাকে আমরা বলছি সাবঅর্ডিনেট ক্লজ। ওটা পেলাম প্রিন্সিপাল ক্লজ, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। একে যুক্ত করলো কে না দ্যাট, এই কনজাংশনটা। তাহলে একটা প্রিন্সিপাল ক্লজের সঙ্গে সাবঅর্ডিনেট ক্লজকে যে কনজাংশন যুক্ত করে তাকে আমরা বলি সাবঅর্ডিনেটিং কনজাংশন। ক্লিয়ার হয়েছে না হয়নি বলো? সেরকম হলে আমি আরো এক্সাম্পল। ক্লিয়ার হয়েছে না হয়নি? বোঝা গেছে না বোঝা যায়নি? স্যার আরেকটা এক্সাম্পল দিন। হুম, ধরো আমি আর একটা এক্সাম্পল নিচ্ছি। We work that we may earn our living. আমরা কাজ করি যাতে আমরা আমাদের লিভিংসটা মানে আমরা কাজ করি যাতে আমরা জীবিকাটা অর্জন করতে পারি। তাহলে উই মে আর্ন আওয়ার লিভিং আমরা আমাদের জীবিকা অর্জন করি। কার উপর ডিপেন্ডেন্ট? জীবিকাটা অর্জন হবে কার উপরে? বলো বলো বলো। উই ওয়ার্ক। কাজের উপরে। উই ওয়ার্ক আমাদের কাজের উপরে। তাহলে এই যে এটা যেহেতু এর উপর উই ওয়ার্ক আমরা কাজ করি, এটা কি কারোর উপর ডিপেন্ডেন্ট নয়, তাহলে এটাকে এই জন্য আমরা বলছি প্রিন্সিপাল ক্লজ। কিন্তু উই মে আর্ন আওয়ার লিভিং এ কার উপর ডিপেন্ডেন্ট না প্রিন্সিপাল ক্লজের উপর, সেই জন্য এটাকে আমরা বলছি সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে আমরা কি বলছি? যখন কোনো কনজাংশন একটা প্রিন্সিপাল ক্লজের সঙ্গে একটা সাবঅর্ডিনেট ক্লজ বা একটা প্রিন্সিপাল ক্লজের সঙ্গে একটা সাবঅর্ডিনেট ক্লজকে যুক্ত করছে তখন তাকে আমরা বলছি সাবঅর্ডিনেট কনজাংশন। তাহলে এখান থেকে আমরা কি কি সিদ্ধান্ত নিতে পারি? না, যদি কোনো বাক্যে প্রিন্সিপাল ক্লজের সঙ্গে মানে
স্বাধীন বাক্যাংশের সঙ্গে পরাধীন বাক্যাংশ বা অধীন বাক্যাংশ থাকে, সেখানে কোঅর্ডিনেটেড কনজাংশন কখনো বসতে পারে না। কে বসবে? সাবঅর্ডিনেট কনজাংশন। ক্লিয়ার? আর একটা কি সিদ্ধান্ত উপনীত হতে পারি না, আর একটা সিদ্ধান্ত উপনীত হতে পারি যে সাবঅর্ডিনেট কনজাংশন সেখানেই ব্যবহার করা হবে বা সাবঅর্ডিনেটিং কনজাংশন তাকেই বলা হবে যদি সে প্রিন্সিপাল ক্লজের সঙ্গে একটা ডিপেন্ডেন্ট ক্লজের যুক্তকরণ করে। ইজ ইট ক্লিয়ার অর নট? মাথায় ঢুকলো কি ঢুকলো না? মাথায় ঢুকেছে না ঢোকেনি? হ্যাঁ কি না? স্যার বলছি এখানে কি শুধুমাত্র হ্যাঁ স্যার। দ্যাটটাই খালি হবে, অন্য কোনো হয় না? প্রচুর হয়, প্রচুর প্রচুর। আমি যাবো, সব এক্সাম্পল দিয়ে দিয়ে যাবো। প্রচুর হয়, সাবঅর্ডিনেট কনজাংশন ভর্তি। মানে ম্যাক্সিমাম সেন্টেন্সই হচ্ছে কমপ্লেক্স। মাথায় রাখবি, কমপ্লেক্স সেন্টেন্স তখনই হয় যখন সেটাতে সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকে। ইজ ইট ক্লিয়ার অর নট? আর কম্পাউন্ড Clear, সেন্টেন্স sir. তখন হয় যদি সেটা কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয়। এটাই হচ্ছে মেন সিদ্ধান্ত। এখানটার মন্ত্রগুপ্তি, মেন মন্ত্রগুপ্তি, কনজাংশনের মেন মন্ত্রগুপ্তি হচ্ছে যেটা কোন সেন্টেন্সকে ফর্ম করাচ্ছে। তাহলে কোঅর্ডিনেটিং কনজাংশন কি করছে? দুটো স্বাধীন বাক্যাংশকে যুক্ত করছে। আর সাবঅর্ডিনেটিং কনজাংশন কি করছে? একটা স্বাধীন বাক্য আর একটা অধীন বাক্যাংশ, এই দুটোকে যুক্ত করছে। তাহলে দুটোই যেহেতু স্বাধীন হচ্ছে, ওটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। আর যখনই একটা স্বাধীন আর একটা পরাধীন হয়ে যাচ্ছে, সেটা হয়ে যাচ্ছে কমপ্লেক্স। তার মানে কি, কোঅর্ডিনেটিং কনজাংশন থাকা মানে সেটা, বল, কোঅর্ডিনেটিং সেন্টেন্স থাকা মানে সেটা কম্পাউন্ড সেন্টেন্স, আর সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকা মানে সেটা হয়ে যাচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। ইজ ইট ক্লিয়ার অর নট? মাথায় ঢুকলো কি ঢুকলো না প্রত্যেকে? স্যার হ্যালো, হ্যালো, হ্যাঁ স্যার। ইজ ইট হয়ে গেছে ক্লিয়ার? স্যার। হ্যাঁ তন্ময় বলো ভাই। লিখেছি স্যার। লিখেছো? আচ্ছা, ওটা কোনটা দিয়েছিলাম একটু বলো তো, ওটা কোনটা সাহেব দিয়েছিলাম? জিজ্ঞাসা করিলেন, কে দেবী চৌধুরী রানী? দেবী কে দেবী চৌধুরী রানী চৌধুরী দিয়েছি, রানী? তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা ওকে, আর একটা দিচ্ছি। আর একটা পেয়েছো, আমাদের দেশে সুদূর উত্তর হিমালয় নামে এক দীর্ঘ হ্যাঁ, পর্বতমালা আছে। পেয়েছি স্যার। বলছি এটা একটা কথা জিজ্ঞাসা করবো স্যার? বলো বাবা, বলো স্যার বলছি অকেশে এর মানেটা কি হবে স্যার? বলো বলো বলো। এই লিখেছেন না, বাঙালি মেয়ে অকেশে প্রাণ ত্যাগ করিতে পারে, অকেশাটা কি ইজিলি হবে সেটা? হ্যাঁ অক্লেশে, হ্যাঁ এটা অক্লেশে আছে। অকলেস কি হবে স্যার মিনিংটা? অক্লেশে মানে ইজিলি। আচ্ছা ঠিক আছে স্যার। ঠিক ঠিক আছে, আছে, থ্যাংক ইউ মানে স্যার। খুব সহজে আর কি। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা, তাহলে সাবঅর্ডিনেটিং কনজাংশন আর কোঅর্ডিনেটিং কনজাংশন দুজনটার ফরমেশন বুঝতে পেরেছো, এবং দুজন কি সেন্টেন্স গঠন করতে পারে বোঝা গেছে? বল রে বাবা তোরা। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। এবার দেখ সাবঅর্ডিনেটিং কনজাংশনের ইউজ গুলো যাও। তাহলেই এই জায়গায় যদি ইউজ গুলো ধরতে পারিস, তাহলেই তোদের ক্লজ নিয়েও সমস্যা থাকবে না, আর ট্রান্সফরমেশন বা জয়েনিং নিয়েও কোনোদিন কোনো সমস্যা থাকা উচিত নয়। এবার আমরা সাবঅর্ডিনেট ক্লজের ইউজ গুলো যাব। নাম্বার 1, টাইম। টাইম মানে সময় প্রকাশক। এর মধ্যে কে কে থাকে টাইমের ক্ষেত্রে? দেখ, টিল থাকতে পারে, আনটিল থাকতে পারে, বিফোর থাকতে পারে, আফটার থাকতে পারে, হোয়েন থাকতে পারে, হোয়াইল থাকতে পারে, সিন্স থাকতে পারে, অ্যাজ লং অ্যাজ থাকতে পারে, অ্যাজ সুন অ্যাজ থাকতে পারে। তাহলে এগুলো যদি কোনো বাক্যে থাকে এবং বাক্যটা যদি কমপ্লেক্স সেন্টেন্স হয়, তাহলে এটাকে আমরা কি বলবো? এগুলো হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন, এবং কি করছে না টাইম ডিনোটিং সাবঅর্ডিনেটিং কনজাংশন, বা
বা সাবঅর্ডিনেটিং কনজাংশন উইথ টাইম। ইজ ইট ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, এবার দেখ, এবার আমি এক্সাম্পল দেব। স্টে as long as you like, মানে কি তোমার যতক্ষণ ইচ্ছা তুমি থাকতে পারো। তাহলে এই অ্যাজ লং অ্যাজ, দেখ এখানে কোথাও কি টাইম ডিনোটিং কোনো ওয়ার্ড পাচ্ছিস? অ্যাজ লং অ্যাজ কে বাদ দিয়ে কিন্তু স্টে মানে কি থাকো একটা ভার্ব, ইউ মানে তুমি একটা প্রোনাউন, লাইকটা হচ্ছে পছন্দ করা, এটা হচ্ছে ভার্ব। তাহলে এটাকে আমরা টাইম বলছি কেন? কারণ এর যে অর্থ অ্যাজ লং অ্যাজ মানে তোমার যতক্ষণ ইচ্ছা, যতক্ষণ যতক্ষণ, তাহলে ক্ষণ মানে কি? এটাই হচ্ছে টাইম। এখানে সিমিলারলি একই কাজ করে টিল, আনটিল, বিফোর, আফটার, হোয়েন, হোয়াইল, সিন্স, অ্যাজ লং অ্যাজ সুন অ্যাজ। বোঝাতে পারলাম না? পারলাম না? তাহলে এটা মনে রাখতে হবে যে টাইম প্রকাশক, টাইম প্রকাশক সাবঅর্ডিনেটিং কনজাংশন কে কে থাকতে পারে? টিল থাকতে পারে, আনটিল থাকতে পারে, বিফোর থাকতে পারে, আফটার থাকতে পারে, হোয়েন থাকতে পারে, হোয়াইল থাকতে পারে, সিন্স থাকতে পারে, অ্যাজ লং অ্যাজ থাকতে পারে, অ্যাজ সুন অ্যাজ থাকতে পারে। ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ স্যার। এখানের মধ্যে দেখ একটা বহুরূপী আছে সিন্স। এ শুধুমাত্র কিন্তু টাইম প্রকাশক নয়, এ আবার কখনো কখনো কারণও নির্দেশ করতে পারে। কি বললাম বোঝা গেছে না? বোঝা গেছে না বোঝা যায়নি? এটা সিন্সটা এখানে কি হিসাবে বসেছে বলে? টাইম হিসাবে, তাই টাইমের দলে বসেছে তো, মানে এখানে সময় প্রকাশ করবে। আমি সেটাই যাচ্ছি এরপরে। নাম্বার 2, কজ মানে কারণ প্রকাশক। এই পার্থক্যগুলো বুঝে গেলে আর কিছু নেই। তোরা কোথায় ঘাবড়ে যাস জানিস তো? আমি তো জানি তোরা কোথায় ঘাবড়ে। তোরা দেখবি এখানেও সিন্স আছে, ওখানেও সিন্স আছে, কি ব্যাপার, কি হলো? ওইখানেই বেসিক কনসেপ্টটা দরকার, ওইখানেই তোদের মানে পুরো অর্থটা বুঝতে হবে, তাহলেই ক্লিয়ার। আর একটা মন্ত্র খুব তুই বারবার বলে দিয়েছি, কনজাংশন মানে সাবঅর্ডিনেটিং কনজাংশন মানে কোন সেন্টেন্স তৈরি করবে? আবার বল দেখি, কে কে মনে রেখেছিস কথাটা? কমপ্লেক্স। হুম কমপ্লেক্স। হুম সাবঅর্ডিনেটিং কনজাংশন মানে কমপ্লেক্স, আর কোঅর্ডিনেটিং কনজাংশন মানে কম্পাউন্ড। কম্পাউন্ড। ইজ ইট ক্লিয়ার অর নট? এবার দেখ কারণ প্রকাশে কে কে থাকতে পারে? অ্যাজ, বিকজ আর সিন্স এটসেট্রা। তাহলে অ্যাজ বিকজটা আমরা জানি এরা কারণ বোঝায়, বাট সিন্সটা এখানে আবার টাইমও পেয়েছি সিন্স, আবার কারণেও পাচ্ছি সিন্স। তাহলে পার্থক্য কি? আমি তাহলে দুটো সেন্টেন্স দিচ্ছি, তোমাদেরকেই বলতে হবে কোথায় সময় বোঝাচ্ছে, কোথায় কারণ বোঝাচ্ছে। ইজ ইট ক্লিয়ার? Yes, sir. ঠিক আছে, গুড। আমি প্রথমে দিলাম আই লাইক হিম সিন্স হি ইজ গুড। আবার দিলাম হোয়াট হ্যাভ ইউ বিন ডুইং সিন্স আই স ইউ। এখানে সিন্স বোঝাচ্ছে, এখানে সিন্সটা কি বোঝাচ্ছে ঝট করে বলে দাও, তাহলে জানবো হ্যাঁ তোমরা বুঝে গেছো, তাহলে জানবো এত দিক আর আটকাতে পারবে। বলো বলো। স্যার প্রথম সেন্সটা হচ্ছে কজ বোঝাচ্ছে আর পরেরটা হচ্ছে টাইম। বাহ, কি করে বুঝলি বলে দে। কারেক্ট অ্যান্সার। আই লাইক হিম সিন্স হি ইজ গুড। আমি তাকে পছন্দ করি কারণ সে হয় ভালো। তাহলে এখানে এই জন্য এটা হচ্ছে কজ।
এবার হোয়াট হ্যাভ ইউ বিন ডুইং, তুমি সেই থেকে কি করছো যতক্ষণ ধরে আমি তোমাকে দেখছি, তার মানে এটার দ্বারা কি বোঝাচ্ছে, যতক্ষণ। তাহলে এটা হলো টাইম, আর এটা হচ্ছে যেহেতু। তাহলে যেহেতু সেহেতু মানে কি, কজ। মাথায় ঢুকলো না ঢুকলো না? ইজ ইট ক্লিয়ার অর নট? হ্যাঁ স্যার। সবাই বল, সবাই বল। Yes, sir. হ্যাঁ স্যার। এই এই ক্লাসটা বুঝতে পারা মানে আমি তোদেরকে অনেকগুলো চ্যাপ্টার সহজে শিখিয়ে দিতে পারবো, মানে যেগুলো নিয়ে তোদের প্রচুর ভয়। ক্লজের চ্যাপ্টার সহজে বুঝে যাবি, জয়েনিং সহজে বুঝে যাবি, আর তোর হচ্ছে কি বলে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স মানে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, আর তোদিকে মানে একবার জাস্ট দেখিয়ে দিলেই হয়ে যাবে। তাই সেটা রুট হচ্ছে এটা, কি বললাম বুঝতে পারিস? এই জন্য এটার উপর আমার এত জোর। তাহলে এটা লেখা হয়েছে, মুছবো? Yes, sir. হ্যাঁ স্যার। ওকে। চলো, তা লাস্ট কোথায় ছিলাম আমরা? কারণ, তাই তো? নাম্বার 3, পারপাস মানে উদ্দেশ্য প্রকাশক। ব্যাটারি ডাউন হয়ে গেছিল। আচ্ছা, স্ক্রিন সবাই দেখতে পাচ্ছিস তো? Yes, sir. হ্যাঁ স্যার। সাউন্ড ক্লিয়ার, সাউন্ড ক্লিয়ার? Yes, sir. হ্যাঁ স্যার। ওকে। উদ্দেশ্য প্রকাশকের আন্ডারে কে কে আছে আমরা একটু দেখে নেব। না, এখানে থাকতে পারে দ্যাট, শো দ্যাট, ইন অর্ডার দ্যাট, in order that, lest, etc. তাহলে এদের দ্বারা কি বোঝায়? উদ্দেশ্য বোঝায়। কিরকম কিরকম উদ্দেশ্য বোঝায়? ধরো আমি বললাম I study hard so that I can score good marks. তাহলে এখানে উদ্দেশ্যটা কি আমার? I study hard, আমি কঠোর পরিশ্রম করি বা আমি প্রচুর পড়াশোনা করি। তাহলে আমার উদ্দেশ্যটা কি বলো? আমি যাতে গুড মার্কস পাই। তাহলে এই ধরনের উদ্দেশ্য প্রকাশক যদি কোনো, মানে উদ্দেশ্য প্রকাশক বোঝাতে আমরা কোন কনজাংশন, কোন সাবঅর্ডিনেটিভ কনজাংশনকে ইউজ করতে পারবো? না দ্যাট কে, সো দ্যাট কে, ইন অর্ডার দ্যাট কে, আর লেস্ট কে। এবার এখানে আমি একটা ছোট্ট করে নোট লেখাবো লেস্টের ক্ষেত্রে, কারণ লেস্ট এটা দিয়ে আমাদের প্রচুর এরর কারেকশন আছে, সেটাও আমি বলে দিচ্ছি। এখান থেকে এরর কারেকশন বা ফিলিং ব্ল্যাঙ্কস বা ইমপ্রুভমেন্টও দিতে পারে। কিন্তু যাই টাইপেরই কোয়েশ্চেন দিক না কেন, আমার যদি মূল তত্ত্বটা, মূল থিওরিটা যদি জানা থাকে, মূল রুলসটা যদি আমার জানা থাকে, তাহলে কিন্তু আমি খুব সহজেই অ্যান্সারটা বের করে দেবো। তাতে সেটা এরর কারেকশনই হোক, ফিলিং ব্ল্যাঙ্কসই হোক, বা সেন্টেন্স ইমপ্রুভমেন্টই হোক। বা এটা অনেক ক্ষেত্রে কি হয় জানিস তো, এটা অনেক ক্ষেত্রে ওই তোর ক্লোজ টেস্ট যেটা হয় ব্যাংকিং এর বা সিজিএল এর যে ক্লোজ টেস্ট গুলো থাকে, ওখানে ফিলিং ব্ল্যাঙ্কসে কিন্তু এটা দেওয়া থাকে। এই জন্য এটা খুব ভাইটাল। কিচ্ছু না, খুব সহজ জিনিস। নোট, লিস্ট, এই যে এখানে আমরা লিস্ট পেলাম না, এই যে লিস্ট পেয়েছি তো, তা এই লিস্ট
সর্বদা এর সঙ্গে শুড ব্যবহৃত হয়। লেস থাকা মানে এর সঙ্গে শুড ব্যবহৃত হবে। কিরকম সেন্টেন্স, কিরকম এক্সাম্পল আমরা সঙ্গে সঙ্গে নেব। আই র্যান অ্যাওয়ে লেস্ট আই মে ফল ইনটু ডেঞ্জার। স্যার 10টা অবধি ক্লাস হবে? হ্যাঁ অবশ্যই, কেন, না না এমনি। কে বলছিস আসবানি? হ্যাঁ স্যার। বল এই বাক্যটা আমি কি ভুলে গেলাম? শুড নেই। শুড নেই, তাহলে লেস্ট আছে মানে এর সঙ্গে কে থাকবে? শুড শুড, কিন্তু আমরা কাকে ইউজ করেছি? মেকে। তাহলে লেস থাকা মানে মডেল অক্সিলারি হিসেবে সর্বদা শুড। তাহলে এই জায়গাটা করতে হবে আই শুড ফেল। মাথায় ঢুকলো না ঢুকলো? ইজ ইট ক্লিয়ার অর নট? হ্যাঁ স্যার। এটা বহু জায়গায় দিয়েছে, বহুবার বিভিন্ন পরীক্ষায়, আবার এটা বেশি থাকে এদের ক্ষেত্রেও থাকে, তোর কি বলে এই ক্লোজ টেস্টের ক্ষেত্রে। লেখা হয়েছে বাবা? হ্যাঁ স্যার। নাম্বার 4, নাম্বার 4 হচ্ছে রেজাল্ট অর এফেক্ট অর কনসিকোয়েন্স। রেজাল্ট অর এফেক্ট অর কনসিকোয়েন্স। মানে এটার দ্বারা কি বোঝায় না, এটার দ্বারাই বোঝায় ফল প্রকাশক। ফল প্রকাশক, ফল বোঝাতে ব্যবহৃত। কে কে আছে না, এটাতে থাকবে দ্যাট। তাহলে দেখ, একটু আগে আমরা দ্যাটকে কিসে পেলাম বল? উদ্দেশ্যতে পেলাম। এখানে থাকবো কিসে না, এখানে থাকবে ফল প্রকাশ করতে। কি রকম? ইট rained so heavily that the match was suspended. তাহলে দেখ, ইট রেন সো হেভিলি, এটা কি কজ, কারণ। এর ফলটা কি না, ম্যাচটাকে সাসপেন্ড করা হলো, এটা হচ্ছে কি রেজাল্ট। তাহলে এই রেজাল্ট বা ফল প্রকাশক করতে আমরা কাকে ইউজ করলাম না, দ্যাটকে ইউজ করলাম। ইজ ইট ক্লিয়ার অর নট? Yes, sir. তাহলে এখনো পর্যন্ত দেখ, আমরা দুটো কনজাংশনের দু রকম ব্যবহার পেলাম। একটা পেলাম সিন্সের। সিন্সের কি পেয়েছিলাম? প্রথমে পেয়েছিলাম টাইম, তারপরে পেলাম কি কারণ, কজ, তাই না? তা দ্যাটেরও দুটো ব্যবহার পেলাম। কি কি পেলাম? প্রথমে পেলাম বল উদ্দেশ্য বা পারপাস, এখন পাচ্ছি রেজাল্ট অর এফেক্ট। ক্লিয়ার? Yes, sir. নেক্সট নাম্বার 5, কন্ডিশন মানে শর্ত প্রকাশক। কে কে থাকতে পারে? ইফ, আনলেস, whether, provided, অথবা প্রোভাইডেড দ্যাট। দুটোর অর্থই এক।
মাথায় রাখবি, প্রোভাইডেড বা প্রোভাইডেড দ্যাট এর বাংলা অর্থ হচ্ছে এই শর্তে। লেখা হলে আমায় বলবি, এক্সাম্পলে যাও। হয়েছে স্যার। তাহলে বলা হলো the man will die if he takes poison. মাথায় রাখবি, এখানে এর অর্থগুলো লিখে দিলে ভালো হয়। এটা লিখবি যদি, বাংলায় লিখে রাখবি, এটা হচ্ছে যদি না। হয়েছে? এখানে হচ্ছে কি না, ওয়েদার মানে হচ্ছে কি না, আর প্রোভাইডেড বা প্রোভাইডেড দ্যাট মানে হচ্ছে এই শর্তে। এটা লেখা হলে বলবি আমি প্রোভাইডেড বা প্রোভাইডেড দ্যাট দিয়ে একটা সেন্টেন্স লিখিয়ে দেবো, কারণ এটা আশা করছি তোদের কাছে বোধহয় নতুন লাগছে, তাই তো রে? Yes, sir. তো জোরে বল, তোরা চুপচাপ হয়ে গেছিস কেন? Yes, sir. হচ্ছে বাবা, মুছবো? Yes, sir. আচ্ছা, প্রোভাইডেড বা প্রোভাইডেড দ্যাট দিয়ে, তাই তো? তাহলে প্রোভাইডেড বা প্রোভাইডেড দ্যাট এর বাংলা কি বললাম? এই শর্তে। এই শর্তে। ধর বলা হলো সুতাপা was allowed to go out provided she would return. She would return মানে কি? সুতপা ফিরে আসবে এই শর্তে, সুতপা ফিরে আসবে এই শর্তে তাকে বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হবে। তাহলে প্রোভাইডেড এই জায়গায় আমরা প্রোভাইডেড দ্যাটও লিখতে পারি। প্রোভাইডেড দ্যাট তার মানে কি, সুতপাকে বাইরে যেতে দেওয়া হয়েছিল এই শর্তে যে সে ফিরে আসবে। মাথায় ঢুকলো এবার? ইজ ইট ক্লিয়ার অর নট? হ্যাঁ কি না উত্তর নেই? Yes, sir. স্যার। কত নম্বর হবে? 6। 6 6, তাই তো? ম্যানার অর এক্সটেন্ট, ম্যানার অর এক্সটেন্ট, EXTENT মানে ধরন বা মাত্রা প্রকাশক। এর আন্ডারে মানে কে কে আছে? ধরন বা মাত্রা প্রকাশকের মধ্যে এখানে অ্যাজ থাকতে পারে, সো ফার অ্যাজ থাকতে পারে, অ্যাকর্ডিং অ্যাজ থাকতে পারে, এটসেট্রা। কিরকম? আমি বললাম দিস ইজ নট ট্রু so far as I can see। তাহলে আমরা এখানটা কি পাচ্ছি না, এটা সত্যি নয় যতদূর আমি দেখতে পাচ্ছি।
হ্যালো, হ্যাঁ বল। কাল তো আমি বেরিয়ে যাবো, কাল না আবার আমি গ্রুপ ফলো করতে বলবি, আমি পরে লিখে দেবো পরের উইকে। হুম, আমার ক্লাসে আছে অনলাইন। হুম, বোঝা গেছে না? বোঝা যায়নি? ক্লিয়ার হয়েছে বাবা? না স্যার, বুঝতে পারলাম না। আচ্ছা ঠিক আছে, গুড। আচ্ছা আগে বল, এখানে আমরা কোন সাবঅর্ডিনেটিং কনজাংশনের কোন ব্যবহারটাতে আমরা আছি? ধরন বা মাত্রা, তাই তো? হ্যাঁ ধরন বা মাত্রা। আচ্ছা, মাত্রা মানে জানিস? মাত্রা মানে বুঝিস? ওই লেটারের ওয়ার্ডের উপরে, বাংলাতে অক্ষরের উপরে যে মাত্রা দেয় এটা না, এখানে মাত্রা মানে হচ্ছে লিমিট, কত দূর। বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। এবারে বাক্যটার দিকে তাকা। তাহলে এই মাত্রা প্রকাশক বা ধরন প্রকাশক কে 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 ব্যবহার হতে পারে? অ্যাজ ব্যবহার হতে পারে, সোফার অ্যাজ ব্যবহার হতে পারে, অ্যাকর্ডিং অ্যাজ ব্যবহার। এবার দিস ইজ নট ট্রু, এটা সত্যি নয়। সোফার অ্যাজ আই ক্যান সি, আমি যতটা দেখতে পাচ্ছি বা যতদূর দেখতে পাচ্ছি, জিনিসটা সত্যি নয়। তার মানে কি? আমি এখানে একটা মাত্রা পাচ্ছি, মাত্রা মানে কি? যত দূর আমি দেখতে পাচ্ছি বা যতটা আমি দেখছি, এই জিনিসটা সত্যি নয়। তাহলে এটার দ্বারা কি বোঝালো? ধরন বা মাত্রা বোঝালো। তাহলে এই ধরন বা মাত্রা বোঝাতে আমরা কোন কোন কনজাংশন কে ইউজ করতে পারি? অ্যাজ কে ইউজ করতে পারি, সোফার অ্যাজ কে ইউজ করতে পারি, অ্যাকর্ডিং অ্যাজ কে ইউজ করতে পারি। ক্লিয়ার হলো না? হলো না স্যার বল, তাহলে আমি এ চেঞ্জ করবো, এক্সাম্পল চেঞ্জ করবো। স্যার অ্যাকর্ডিং অ্যাজ দিয়ে কি একটা দিন। হুম, অ্যাকর্ডিং অ্যাজ দিয়ে একটা ইয়ে দেবো, তাই তো? এক্সাম্পল দেবো, তাই তো? হ্যাঁ স্যার। দেখো, ধরো বলা হলো ইউ উইল বি প্রেইজড according as your work is good। বলছে তোমার কাজ, তোমার কাজ যে ভালো, সেই অনুসারে তুমি প্রশংসিত হইবে। বলাতে পারলাম না? পারলাম না? মানে তোমার কাজ ভালো, তার বিচারে তুমি প্রশংসিত হইবে। ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ স্যার। বাকিরা বাকিরা ইয়েস স্যার। Yes, sir. একটু ভালো করে এগুলো খেয়াল কর। আমার এত জোর দেওয়ার কারণ এই জায়গাটা, কারণ এইখানটায় যদি তোদের আমি এইগুলো মাথায় ঢোকাতে পারি, তাহলে আমার ওখানে গিয়ে আর চাপ হবে না, কোনো চাপই হবে না। একদিনে আমি ক্লাস শেষ করে দিতে পারবো, এবং আমার সেক্ষেত্রে 1.5 ঘন্টাও লাগবে না, 1 ঘন্টায় ক্লাস শেষ করে দিতে পারবো। হয়েছে বাবা? মুছবো? লেখা হয়েছে? হ্যাঁ স্যার। নেক্সট কত নম্বর হবে? 7। 7। Sure. 7। কম্প্যারিজন, যেটাকে আমরা বলি তুলনা প্রকাশক। কে কে আছে এর আন্ডারে? তার তুলনার ক্ষেত্রে আমরা জানি অ্যাজ ডট ডট অ্যাজ থাকে, তাই না? সো ডট ডট অ্যাজ থাকে, দেন থাকে, টু থাকে, এটসেট্রা।
দেখ টু কিন্তু প্রিপোজিশন, তাই না? টুকে আমরা কি হিসেবে জানি বল? টুকে আমরা কি হিসেবে জানি? প্রিপোজিশন স্যার। ইনফিনাইট। কিন্তু এটা কনজাংশন হিসেবে ব্যবহৃত হয় যখন ডিগ্রির মাধ্যমে আসে, যেমন রাম ইজ সিনিয়র টু সাম, বুঝতে পারলি? ডেথ ইজ প্রেফারেবল টু ডিসঅনার, এখানে টু গুলো কিন্তু প্রিপোজিশন নয়, মনে থাকবে? ক্লিয়ার? ইয়েস স্যার। বাট আই গো টু স্কুল, সেক্ষেত্রে টুটা হচ্ছে কি প্রিপোজিশন। দেখ আমি বললাম রাম ইজ টলার দেন হিজ সিস্টার, তাহলে কি করলো? রাম যতটা লম্বা তার বোন যতটা লম্বা তার থেকে বেশি লম্বা হচ্ছে রাম। তাহলে এটা তোরা জানিস ডিগ্রি চেঞ্জ এগুলো তোদের হয়ে গেছে। আবার এটাও বলতে পারি রাম ইজ অ্যাজ টল অ্যাজ হিজ সিস্টার, বলি না এগুলো? তোদেরকে ডিগ্রিতে ক্লিয়ার হয়ে গেছে জানি। আচ্ছা নেক্সট হচ্ছে কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট বাংলায় হচ্ছে বৈষম্য প্রকাশক। কে কে আছে, মানে বিপরীত অর্থ যেটা বোঝায়, দো, অলদো, অ্যাজ, হাউএভার। দো, অলদো, অ্যাজ, হাউএভার। আচ্ছা আরেকটা হতে পারে সত্ত্বেও, আচ্ছা এটা মোচ, সেটা হচ্ছে নট উইথ স্ট্যান্ডিং। নট উইথ স্ট্যান্ডিং, আচ্ছা বল কোনটা দিয়ে দেবো? দো, অলদো, অ্যাজ, হাউএভার এগুলো তোরা জানিস, নট উইথ স্ট্যান্ডিংটা জানিস না, তাই তো? না স্যার। আচ্ছা নট উইথ স্ট্যান্ডিং মানে হচ্ছে সত্ত্বেও। সত্ত্বেও এর বাংলা অর্থ, এটা পরীক্ষায় এসেছিল। নট উইথ স্ট্যান্ডিং, WBCSP তে নট উইথ স্ট্যান্ডিং এক বছর এসেছিল, এক বছর এসেছিল নেভারদিলেস। দেখ আমি বললাম I was not refreshed, comma, not withstanding I slept long। বলছে দীর্ঘক্ষণ ধরে ঘুমানো সত্ত্বেও, দীর্ঘক্ষণ ধরে ঘুমানো সত্ত্বেও আমার ক্লান্তি গেল না, মানে আমি রিফ্রেশড হলাম না। ক্লিয়ার হয়েছে? তার মানে কি দীর্ঘক্ষণ ধরে ঘুমালে কি হয়? ক্লান্তি দূর হয়ে যায়, রিফ্রেশ হয়ে যায়। তার মানে কি বিপরীত হচ্ছে, ঘুমাচ্ছে তা সত্ত্বেও কি হচ্ছে? সে রিফ্রেশড হচ্ছে না। তাহলে যখন দুটো বিপরীত অর্থ মানে বৈষম্য প্রকাশ করে তখন আমরা নট উইথস্ট্যান্ডিং বা হাউএভার বা দো, অলদো তো আমরা জানি বা অ্যাজ জানি। ইজ ইট ক্লিয়ার অর নট? হ্যাঁ স্যার। মাথায় ঢুকেছে না ঢোকেনি? এবার দেখ অ্যাজকে আমরা পেয়েছিলাম তো কারণ হিসাবে, এখানটা একটু দেখিয়ে দিই। অ্যাজকে আমরা কারণ হিসাবে পেয়েছিলাম তো, কারণ প্রকাশকে, হ্যাঁ স্যার। অ্যাজ, বিকজ এইগুলোকে পেয়েছিলাম তো, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। এবার হ্যাঁ দেখ স্যার। এটা যখন কন্ট্রাস্টে আসবে, দেখ আমি দুটোকে পার্থক্য বুঝিয়ে দিচ্ছি, এগুলো একটু খেয়াল রাখবি, কিছুই নেই রে, বিরাট সহজ। ধর আমি বললাম যদি আমরা কারণে যাই বা কজ এফেক্টে যাই, কজ এফেক্ট মানে যেটা আমরা রেজাল্ট বা কনসিকোয়েন্স বা এতে পেয়েছিলাম, তোর কি বলে বল?
রেজাল্ট আর এফেক্ট আর কনসিকোয়েন্স, ঠিক আছে? সে কজ এফেক্ট দিয়ে দেখাচ্ছি। ধর আমি বললাম অ্যাজ হি ইজ পুয়ার, কমা হি ক্যানট বাই এ কার। যেহেতু সে হয় দরিদ্র, সে গাড়ি কিনতে পারে। কিন্তু এই অ্যাজটা দেখ কোথায় বসলো বলতো? বাক্যের প্রথমে, তাই তো? বা দুটো ক্লজের হয় প্রথম নয়তো ক্লজ, এটাকে আমরা এটাও বলতে পারি হি ক্যানট বাই এ কার অ্যাজ হি ইজ পুয়ার, এটাও আমরা বলতে পারি, তাই না? কিন্তু ওটা অ্যাজ হি ইজ পুয়ার বলতে গেলে ভুল হয়ে যায়, তখন আমাদেরকে বিকজ আনতে হবে, বিকজ হি ইজ পুয়ার। তো বাদ দিলাম। তাহলে অ্যাজ যখন হবে সে বাক্যের প্রথমে বসলো বা ক্লজের প্রথমে বা শেষে বসছে। কিন্তু যখন এটা কন্ট্রাস্ট বা বৈষম্য বোঝাবে, এই অ্যাজ ই যখন কন্ট্রাস্ট বা বৈষম্য বোঝাবে, তখন একটা ক্লজের ভিতরে বসে। কিরকম দেখ, আমি এই বাক্যটাকে একটু ঘুরিয়ে দিচ্ছি, মানে উল্টো দিক দিয়ে লিখছি। রিচ অ্যাজ হি ইজ, কমা হি, কমা হি ইজ নট হ্যাপি। মানে কি বলতো? ধনী হওয়া সত্ত্বেও, ধনী হওয়া সত্ত্বেও সে সুখী নয়। বোঝাতে পারলাম না পারলাম? ধনী হওয়া সত্ত্বেও বা ধনী হলেও সে সুখী নয়। তাহলে এখানে দেখ অ্যাজটা কোথায় বসলো, মানে হি ইজ রিচ, অ্যাকচুয়ালি কি ছিল? হি ইজ রিচ, এটা হচ্ছে অ্যাকচুয়াল বাক্য। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট বা কমপ্লিমেন্ট, ঠিক আছে? কিন্তু দেখ প্রথমে যখন ওটা কজ এফেক্টে গেল, অ্যাজটা প্রথমে বসলো, বাট যখনই ওটা কন্ট্রাস্টে আসছে তখনই কিন্তু এই অ্যাজটা কি হয়ে যাচ্ছে? বাক্যের মাঝে ঢুকে যাচ্ছে। ইজ ইট ক্লিয়ার? মাথায় ঢুকলো না ঢুকলো না? হ্যাঁ বল। হ্যাঁ স্যার। ওরা বলেছিল কনফার্মেশন মেসেজ আসবে, কই আসেনি তো? না না না, সব কমপ্লিট নাই। বাবার নামটা এখনো তো যায়নি 808 থেকে। বাবা এবং আমার দুজনই জয়েন, এবং বাবা ফার্স্ট হোল্ডারই হয়ে আছে। হুম। না, বাবার নামটা এখনো আছে, ওটা তো আমরা সেই বাবার ডেথ সার্টিফিকেট দিয়ে উঠতে আমি ডিলিট করতে বলেছিলাম। আর সেরকম কিছু কাজ, কারণ আজকে আমি এসএমএসটা করে এলাম, কিন্তু মানে ওই রেজিস্টারে সই করে তারপরে তোর ওই একটা ইয়ে থেকে মেসেজ এলো, মানে পিএনবির ইয়ে থেকে, সিস্টেম থেকে। হ্যাঁ হ্যাঁ, ওইটা আমি পাঠিয়েছিলাম। না, ওটা আমি পাঠিয়েছিলাম, কিন্তু তার এগেনস্টে বলেছিল 2-3 ঘন্টা পর আপনার একটা কনফার্মেশন মেসেজ আসবে, কিন্তু কই সেটা তো এখনো আসেনি। আচ্ছা আচ্ছা, ওটা তোর হচ্ছে বলে 960960 এরকম কিছু একটা নাম্বারে পাঠাতে হয়েছে। হ্যাঁ তুই, ঠিক আছে ঠিক আছে, ওই কাজটা রাখি, আর বাবার ওই নামটা ওখান থেকে সরাতে। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, একদম একদম। এফডি আরডি সব ক্লিয়ার, আরডি করিনি তো, সব এফডি 3টি। হুম হুম হুম, না না, আমি 11টা নাগাদ ফোন করবো। হুম হুম হুম, ঠিক আছে ঠিক আছে। তুই বাড়িতে আছিস? আচ্ছা। চলো, কোথায় ছিলাম? আচ্ছা, এটা বোঝা গেছে। হয়ে গেছে স্যার। আচ্ছা, তোমাদের কন্ট্রাস্ট আর কজ এফেক্টটা বোঝা গেছে, অ্যাজ এর ব্যবহারটা বোঝা গেছে, কোথায় বসবে কোথায় কি হবে, হ্যাঁ উত্তর স্যার। নেই কারো। আচ্ছা চলো নেক্সট। আচ্ছা বাবা, একে বলি, তন্ময়কে বলি, তুমি জাস্ট 2 থেকে 3 মিনিট ওয়েট করে, এটা হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা স্যার, আচ্ছা স্যার। তারপর তোমাকে নিয়ে আমি বসবো। আচ্ছা নেক্সট কত হবে নাম্বার?
9. 9. কনসেশন মানে স্বীকৃতি প্রকাশক। স্বীকৃতি প্রকাশক এটার মধ্যে কে কে থাকতে পারে না, এর মধ্যে থাকে দো বা অলদো। দো বা অলদো কিরকম, যেটা আমরা জানি যে although he is poor, comma, he is not dishonest. Next, number 10, apposition মানে উদ্দেশ্য বিধেয় প্রকাশক। এর আন্ডারে কে আছে? অনলি দ্যাট। দেখ আবার দ্যাট এর উদ্দেশ্য বিধেয় প্রকাশক মানে কি? ওখানে আমরা পারপাস মানে একটা উদ্দেশ্য পেয়েছিলাম, এখানে অ্যাপোজিশন মানে এই দ্যাটটা কি করবে? প্রথম যে ক্লজটা থাকবে সেটার সঙ্গে দ্বিতীয় ক্লজটাকে যে যুক্ত করবে দ্যাটটা, তার মানে দ্যাটটাই বুঝিয়ে দেবে দ্বিতীয় ক্লজটা কি। বোঝাতে পারলাম না পারলাম না? বোঝাতে পারলাম না পারলাম না? হ্যাঁ কি না? Yes, sir. স্যার এক্সাম্পল দিন। এক্সাম্পল দেখ, আমি বললাম রাম gave me his word. রাম আমাকে তার কথা দিয়েছিল দ্যাট, যে এই যে যেটা মানে কি, কাকে বোঝাচ্ছে? ওয়ার্ডটা, তার কথাটা। তাহলে এই কথাটাই হচ্ছে এর পরেরটা, মানে দ্যাট দ্বারা পরেরটাকে পুরোটাই বুঝিয়ে দেবে। দ্যাট হি উড হেল্প মি, তাহলে হি উড হেল্প মি, সে আমাকে সাহায্য করবে, এটা কোনটা? এটাই তো দ্যাটটা। আর দ্যাটটা মানে কি? হিজ ওয়ার্ডটা। তাহলে এটাকেই আমরা বলছি অ্যাপোজিশন। ইজ ইট ক্লিয়ার অর নট? মাথায় Yes, sir. ঢুকলো কি ঢুকলো না? ইজ ইট ক্লিয়ার অর নট? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। প্রত্যেকের ক্লিয়ার? প্রত্যেকের থেকে জানতে চাই, হ্যাঁ, ঝট স্যার। করে বলে ফেল। Yes, sir. আমি বেসিক কনসেপ্টের শেষের দিকে চলে এসেছি।